যেমনটা বলছিলাম, আমরা শহীদুল জহিরের জাদু বাস্তবতার মোড়ক বাদ দিয়ে তার মৌলিক কন্ট্রিবিউশন বা অবদানটা কি কথা সাহিত্যে, সেটাকে উন্মুক্ত করার চেষ্টা করব পাঠক এবং দর্শকদের সামনে। আমরা শহীদুল জহিরের গদ্যের চলন এবং বাক্যশৈলী যদি দেখি, আপনি দেখবেন যে বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা গদ্যের নানা রূপ দেখেছি। বিদ্যাসাগরের সাধু গদ্য, রবীন্দ্রনাথের প্রবাহমান চলিত গদ্য এবং আখতারুজ্জামান ইলিয়াসের মাটির কাছাকাছি তীব্র বাস্তববাদী যে গদ্য, সেটা আমরা দেখেছি। শহীদুল জহির এখানে কি করেছেন, তার গদ্যশৈলীটা কি করেছেন? শহীদুল জহির যেটা করেছেন সেটা হচ্ছে এই যে তিনি সম্পূর্ণ নিজস্ব গদ্যশৈলী তৈরি করতে পেরেছেন। কিরকম? তার গদ্যশৈলীর বৈশিষ্ট্যটা আমরা একটু বিশ্লেষণ করে ধরে ধরি। সেটা হচ্ছে এরকম যে দীর্ঘ, অন্তহীন এবং পুনরাবৃত্তিমূলক বাক্য রয়েছে। তিনি যখন একটি বাক্য শুরু করেন, সহজে তিনি শেষ করেন না। তার মধ্যে কমা থাকে, সেমিকোলন থাকে, এবং এক নাগারে একটা মানুষ যেমন বাস্তবে কথোপকথন করে, সেইভাবে মানুষ তার কথা বলতে থাকে। এই গদ্যের কোনো সোজা পথ নেই, এটা একটা গোলক ধাঁধার মতো পথ। এবং পাঠক যখন চরিত্রের সংলাপ গুলো পড়েন, লেখকের মন্তব্য দেখান এবং ইতিহাসের জট এমন ভাবে মানে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত দেখেন তার গদ্যে, তখন পাঠক একটা ঘোরের মধ্যে থাকে। এই যে ভাষার কারিগরি বা টেকনিক্যাল দিক, এই যে এলোমেলো সুরময় বাক্য গঠন, এটা কিন্তু আপনি মার্কেসের অনুবাদ অথবা মার্কেসের মৌলিক যে সাহিত্য, সেটার মধ্যে আপনি পাবেন না, এবং পশ্চিমে যে সাহিত্য তার মাঝেও কিন্তু আপনি পাবেন। তাহলে আমরা একটা বলতে পারি যে এটা সম্পূর্ণ শহীদুল জহিরের নিজস্ব পরীক্ষাগারে আবিষ্কৃত একটা সুরময় বুদ্ধ, এবং তাকে বিচার করার জন্য আমাদের ভাবতে হবে যে এটা আসলে ভাষার মৌলিক আবিষ্কার, এবং এই মৌলিকত্বকে অস্বীকার করা তার প্রতি অবিচার করার সামিল। এবার আসি আমরা গল্পের প্রেক্ষাপট। যেমন তার গল্পগুলো বা উপন্যাসগুলো কোথায় পুরান ঢাকা বা মফস্বল মানুষের সমাজ এবং মনস্তত্ব নিয়ে সেই গল্পের কাঠামোগুলো তিনি বারবার এসেছে। মার্কেসের যেমন ছিল কাল্পনিক মাকেন্দ্র গ্রাম, শহীদুল জহিরের তেমন ছিল ঢাকার ভূতের গলি, কিংবা মফস্বলের আপনি বলতে পারেন সুহাসিনী গ্রাম। তবে শহীদুল জহিরের ঢাকার ভূতের গলির গল্প কিন্তু অলিক কোনো কল্পনা না। এটা পুরান ঢাকার, আপনি যদি দেখেন যে আদি বাসিন্দা, তাদের সংকীর্ণ গলি, ঘুরি উড়ানো ছাদের উপরের জীবন, এবং তাদের যে নিজস্ব উপভাষা এবং ভেতরের অনুভূতির একটা মানচিত্র আপনি দেখবেন। এবং ইঁদুর বিলাই খেলা, কিংবা আপনি কুটির শিল্পের ইতিহাসের গল্পগুলোর দিকে দেখলে দেখবেন মানুষের ভেতরে যে ক্ষুদ্রতা রয়েছে, যে অবদমিত কাম এবং হিংসা রয়েছে, যে অদ্ভুত মায়া রয়েছে, এই দুয়ের সহাবস্থান জহির যেভাবে ধরতে পেরেছেন, বাংলা সাহিত্যে তার উদাহরণ কিন্তু বিরল। আপনাকে মনে রাখতে হবে যে মানুষের এই মনস্তাত্ত্বিক জটিলতা ফুটিয়ে তুলতে কোন জাদুর আশ্রয় নিতে হয়নি শহীদুল জহিরকে। সাধারণ বাস্তবতা সেখানে তীব্র হয়ে উঠেছে, এবং মানুষ জাদু বাস্তবতার তুলনায় মানুষের অভিজ্ঞতা লব্ধ যে জ্ঞান বা ঘটনা, সেখান থেকে মানুষ শিক্ষা গ্রহণ করেছে। আরেকটি বিষয় আমরা বলতে পারি পাঠ্যের আরেকটি জায়গা, সেটা হচ্ছে সামষ্টিক বয়ান। সামষ্টিক বয়ানটা কিরকম শহীদুল জহিরের গল্পে আপনি দেখবেন যে, বা কথা সাহিত্যে সৈয়দ জহিরের লেখার বিষয়ে মৌলিক জায়গাটা হলো তার গল্প বা উপন্যাসে একক নায়ক বা নায়িকা থাকে না। তার গল্পের চরিত্র হলো সমাজ বা মহল্লের মানুষ। এই মহল্লা বা সমাজের মানুষ তিনি কিভাবে উপস্থাপন করেন? তিনি উপস্থাপন করেন এভাবে যে ভূতের গলির মানুষ ভাবলো, সুহাসিনীবাসী দেখলো। এই যে সামষ্টিক স্মৃতিকে সামষ্টিক কণ্ঠস্বরের মাধ্যমে গল্প বলা, এটা কিন্তু প্রাচীন নাটকে কোরাসের মতো কাজ করে। একটা ঘটনা আপনি দেখুন, তখন কি হয়, একটা ঘটনা ব্যক্তি মানুষের মনে কতটা প্রভাব ফেলে যে সে সমাজ এবং সমষ্টিকে প্রভাবিত করে তাদের মুখ দিয়ে ওই ঘটনাটা বলাচ্ছে। এই সামষ্টিক বয়ানের যে ক্ষমতা, জহিরকে আমরা শহীদুল জহিরকে বলবো, এই যে সামষ্টিক বয়ানের যে ক্ষমতা, তা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যা
আপনি কোনোভাবেই মার্কেসের অন্ধ অনুকরণ বলতে পারেন না। এখন যেটা প্রশ্ন হতে পারে, যদি অন্ধ অনুকরণ নাই বলতে পারে, তাহলে সলিমুল্লাহ খানের এই যে বক্তব্য, সেটা কি রাজনৈতিক না সাহিত্যিক? এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল প্রশ্ন। আমি জানি না আপনারা আমার সাথে একমত হতেও পারেন অথবা নাও হতে পারে, যে সলিমুল্লাহ খান যখন শহীদুল বিরুদ্ধে আক্রমণ করেন, তখন তিনি কি একজন নিরাসক্ত সাহিত্য সমালোচকের মতো কথা বলেন, নাকি তিনি কোনো রাজনৈতিক মতাদর্শ ধারণ করে তাকে আক্রমণ করার চেষ্টা করেন? কারণ কি এই প্রশ্নটা করার কারণ কি? কারণ আমরা যদি সলিমুল্লাহ খানের সামগ্রিক বুদ্ধিভিত্তিক কাজ দেখি, তার চিন্তার কাঠামো দেখি, তার প্রবন্ধ নিবন্ধ বিশ্লেষণ করি, তাহলে এটা স্পষ্ট হয় যে তার এই বক্তব্য নিছক একটি নন্দনতাত্ত্বিক বিশ্লেষণ। এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, যেমন রাজনৈতিক কারণ রয়েছে। এমনও হতে পারে যে তার মধ্যে হচ্ছে প্রাতিষ্ঠানিক পুজোকে আঘাত করার প্রবণতা রয়েছে, অথবা শব্দ চয়নের রাজনীতি রয়েছে, অথবা তার বক্তব্যে যে সীমাবদ্ধতা তুলে ধরার চেষ্টা করা হয়েছে সেটার নিশ্চয়ই কোনো না কোনো যৌক্তিকতা আছে। এখন যেটা প্রশ্ন, যে আমরা কেন বলছি যে বাস্তববাদের তুলনায় রাজনৈতিক একটা একাধিপত্য দেখা যায় সলিমুল্লাহ খানের বক্তব্যে? কারণ আমরা দেখি যে সলিমুল্লাহ খান তাত্ত্বিকভাবে কিন্তু মার্ক্সবাদী, এবং তিনি উত্তর উপনিবেশ বিরোধী চিন্তাধারা অনুসারী। এই ঘটনার যে চিন্তকরা রয়েছে, তারা আসলে কি করে? তারা আসলে প্রথমে সমাজের শ্রেণীতে বিন্যাস করে, সমাজের শ্রেণী সংগ্রামকে তুলে ধরে, মানুষের রাজনৈতিক বাস্তবতাকে কোনো কুয়াশা বা ধোঁয়াশা ছাড়া সরাসরি তুলে ধরে মানুষ শোষিত হওয়ার যে ঘটনা বা বাস্তবতা, তা উন্মুক্ত করে তুলে ধরে। একে বলা যেতে পারে, এটাকে যদি আমি বলি এক বাক্যে, এটা হতে পারে যে কঠোর বাস্তববাদ বা সমাজতান্ত্রিক যে বাস্তববাদ, সেই বাস্তববাদ। এখন আমরা যখন শহীদুল জহিরের মুক্তিযুদ্ধের মতো একটি পরম রাজনৈতিক এবং ঐতিহাসিক ঘটনাকে নথিবদ্ধ করতে দেখি তার কথা সাহিত্যের রূপক, প্রতীক এবং তাকের মনের জাদুকরী আবহে, তখন সলিমুল্লাহ খানের কাছে মনে হয় এটা আসলে এক ধরনের রাজনৈতিক পলায়ন। কারণ একটা জাতির যে মুক্তিযুদ্ধ, সে ইতিহাসটা কিন্তু ঐতিহাসিক ঘটনা। জাদু বাস্তবতার আড়ালে এই ঐতিহাসিক সত্যকে এবং শোষকের কুৎসিত চেহারাকে এক ধরনের নান্দনিকতার চাদরে মুড়িয়ে দেওয়া হয়। ফলে পাঠক শোষণটাকে গুরুত্ব সহকারে না দেখে শিল্পের প্রতি আগ্রহী হয়ে ওঠে। আরেকটা বিষয় হচ্ছে, আমরা জানি সলিমুল্লাহ খানের আহমদ ছফার প্রতি এক ধরনের অনুরাগ রয়েছে, এবং প্রাতিষ্ঠানিক পূজার প্রতি তার এক ধরনের ঘৃণা রয়েছে। সলিমুল্লাহ খানের বুদ্ধিভিত্তিক গুরু আমরা যদি ধরে নিই, আমরা যদি দেখি গত কয়েক বছরের বিভিন্ন আলোচনায়, আমরা দেখবো যে তার বুদ্ধিভিত্তিক গুরু হলেন আহমদ ছফা যদি আমরা বৈশিষ্ট্যটা বিশ্লেষণ করার চেষ্টা করি, আমরা দেখবো যে ছফা ছিলেন আজীবন প্রতিষ্ঠান বিরোধী, কড়া বাস্তববাদী, একজন মাটির কাছাকাছি একজন খ্যাপাটে বুদ্ধিজীবী। সলিমুল্লাহ খান বাংলা সাহিত্যের বুদ্ধিভিত্তিক পরিমণ্ডলে একটি নির্দিষ্ট এলিট, তাকে দেখবেন গত কয়েক বছর যাবৎ সেই বুদ্ধিভিত্তিক পরিমণ্ডলে এলিটদের এবং প্রাতিষ্ঠানিক বলয়ের আধিপত্যকে তিনি আক্রমণ করেছেন এবং চ্যালেঞ্জ করে বসেছেন। বাংলাদেশের মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত যে বুদ্ধি সমাজ, বিশেষ করে আমরা যদি ধরি ডিটোর ম্যাগাজিন আন্দোলন, বিশ্ববিদ্যালয়ের একটি নির্দিষ্ট অংশ শহীদুলকে নিয়ে এক ধরনের অন্ধ উপাসনায় কিন্তু ব্যস্ত ছিল, এবং অনেক ক্ষেত্রে এটা সত্য যে ওভার ইভালুয়েটেড রাইটার হিসেবে তাকে কিন্তু অনেক জায়গায় তাদের অজান্তেই উপস্থাপন করে ফেলছিল। তো এইসব উচ্চবিত্ত এলিটরা যেটা করছেন, তারা হচ্ছে তারা শহীদুল জহিরকে এক পরম রহস্যময়, নিভৃতচারী এবং ধরা ছোঁয়ার বাইরে এক ধরনের জাদুকর হিসেবে উপস্থাপন করছে। তো সলিমুল্লাহ খান এক্ষেত্রে কি করেছেন, তার এই বক্তব্যের মাধ্যমে মূলত তিনি যে প্রাতিষ্ঠানিক যে হাই এবং বুর্জুয়া তান্ত্রিক যে বুদ্ধিজীবীদের চর্চা এবং তাকে যে দেবতা হিসেবে প্রতিষ্ঠা করার যে উচ্চবিত্ত এবং এলিটদের প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু তিনি আঘাত করেছেন। তিনি দেখাতে চেয়েছেন যে বিষয়টা, সেটা আমি আপনাকে বলছি, সেটা হচ্ছে এই যে তিনি বলছেন যে তোমরা যাকে আসলে পরম মৌলিক ভাবছো,
তিনি আসলে লাতিন আমেরিকার ছাঁচ থেকে তৈরি কাঠামো ধার করে নিয়েছেন। এই যে দেবত্ব বিসর্জনের লড়াইটা সম্পূর্ণভাবে, এই যে তিনি দেবত্বকে বিসর্জন দিচ্ছেন বা প্রশ্ন করছেন, এটা কিন্তু সম্পূর্ণভাবে রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক ক্ষমতার একটি দ্বন্দ্ব বলতে হয়।